আমাদের শরীরের ভেতরে একেবারে কোষের গভীরে প্রতি মুহূর্তে একটা অসাধারণ কোয়ালিটি কন্ট্রোল সিস্টেম কাজ করে যাচ্ছে। এটা অনেকটা আমাদের শরীরের নিজস্ব হাইটেক রিসাইক্লিং প্রোগ্রাম, যা নিশ্চিত করে যে সবকিছু একদম নিখুঁতভাবে চলছে। চলুন আজ এই দারুণ সিস্টেমটা নিয়েই কথা বলি। আচ্ছা, একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। আমাদের কোষগুলোর ভেতরে তো লক্ষ লক্ষ প্রোটিন থাকে, তো সেগুলোর মধ্যে কোনটা পুরনো হয়ে গেছে বা ঠিকমতো কাজ করছে না, সেটা কোষগুলো বোঝে কিভাবে, আর বোঝার পরেই বা সেগুলোকে নিয়ে কি করে? এই প্রশ্নের উত্তর খোঁজার মাধ্যমেই আমরা আজকের আলোচনাটা শুরু করব। বেশ, তাহলে এই হলো আমাদের আজকের রুটম্যাপ। আমরা ধাপে ধাপে দেখব কিভাবে একটা প্রোটিনকে ভাঙার জন্য প্রথমে টার্গেট করা হয়, তারপর তাকে কিভাবে মেশিনের মতো টুকরো টুকরো করে ফেলা হয়, আর সবশেষে তার ভেতরের উপাদানগুলো শরীর আবার কিভাবে কাজে লাগায় বা নিরাপদে বের করে দেয়। দেখুন, যে কোনো প্রোটিনকে নষ্ট করে ফেলার আগে তাকে কিন্তু খুব নির্দিষ্টভাবে চিনে নিতে হয়, আর তারপর তাকে ধ্বংস করার জন্য চিহ্নিত করতে হয়। ব্যাপারটা অনেকটা ধরুন কোনো বাতিল হয়ে যাওয়া জিনিসের ওপর লাল কালি দিয়ে একটা ক্রস চিহ্ন দিয়ে দেওয়ার মতো, যাতে ভুল করে ভালো কোনো জিনিস রিসাইক্লিং প্ল্যান্টে চলে না যায়। আর এই ট্যাগিংয়ের কাজটা করে যে অণুটা, তার নাম হলো ইউবিকিউটিন। ভাবুন তো, এটা যেন একটা আণবিক ডিসপোজাল স্টিকার, যেটা কোনো প্রোটিনের গায়ে লেগে গিয়ে তাকে সিগন্যাল দেয় যে তোমার মেয়াদ শেষ। এই ট্যাগ লাগানোর কাজটা কিন্তু বেশ গোছানো, অনেকটা ৩ সদস্যের একটা রিলে রেসের মতো। প্রথমেই E1 নামের এনজাইমটা ইউবিকুইটিনকে অ্যাক্টিভেট করে রেডি করে, এরপর E2 তাকে বয়ে নিয়ে যায়, আর সব শেষে আসল খেলোয়াড় E3 একদম ঠিকঠাক প্রোটিনটাকে খুঁজে বের করে তার গায়ে রিসাইকেল ট্যাগটা সেটে দেয়। তো প্রোটিনের গায়ে ট্যাগ তো লাগানো হলো, এরপর কি হয়? যখন একটা প্রোটিনের গায়ে এরকম অনেকগুলো ইউবিকুইটিন ট্যাগ লেগে যায়, তখন তাকে সোজা পাঠিয়ে দেওয়া হয় কোষের সেন্ট্রাল রিসাইক্লিং প্ল্যান্টে। এই রিসাইক্লিং প্ল্যান্টের নাম হলো প্রোটিওজোম। এটাকে একটা আণবিক পেপার শ্রেডারের সাথে তুলনা করা যায়। এটা ট্যাগ লাগানো প্রোটিনটাকে চিনে নিয়ে নিজের ভেতরে টেনে নেয়, তারপর তাকে কেটে ছোট ছোট টুকরো বা পেপটাইডে পরিণত করে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, এটি খুব যত্ন করে ইউবিকুইটিন ট্যাগগুলোকে আবার ব্যবহারের জন্য বাঁচিয়ে রাখে। তার মানে শেষ পর্যন্ত কি দাঁড়ালো? এই পুরো সিস্টেমটার আসল উদ্দেশ্য হল জটিল প্রোটিনগুলোকে ভেঙে তাদের একদম মৌলিক উপাদানে, মানে অ্যামিনো অ্যাসিডে ফিরিয়ে আনা। এই অ্যামিনো অ্যাসিডগুলো তখন নতুন প্রোটিন তৈরির জন্য আবার ব্যবহার করা যায়। এখন এই যে মুক্ত অ্যামিনো অ্যাসিডগুলো তৈরি হলো, এরা এসে দাঁড়ায় একটা মেটাবলিক ক্রসরোডে। এখানে এদেরকে দুটো আলাদা অংশে ভাগ করে ফেলা হয়, যার মধ্যে একটা অংশ শরীরের জন্য বেশ বড় একটা সমস্যা তৈরি করতে পারে। দেখুন, প্রত্যেকটা অ্যামিনো অ্যাসিড থেকে প্রথমে নাইট্রোজেনওয়ালা অ্যামিনো গ্রুপটাকে আলাদা করা হয়, আর বাকি যে কার্বনের কাঠামোটা পড়ে থাকে সেটাকে বলা হয় কার্বন স্কেলেটন। এই কার্বন স্কেলেটনকে শক্তি তৈরির কাজে লাগানো যায়, কিন্তু ওই নাইট্রোজেন গ্রুপটা যদি ঠিকমতো ম্যানেজ করা না হয়, তাহলে সেটা শরীরের জন্য বিষাক্ত হয়ে উঠতে পারে। এই নাইট্রোজেন সরানোর প্রথম ধাপটাই হল ট্রান্সঅ্যামিনেশন, আর এই কাজটা করতে একজন স্পেশাল সাহায্যকারী লাগে, যার নাম PLP। এটা আমরা পাই ভিটামিন B6 থেকে। কিন্তু সমস্যা হলো, এই প্রক্রিয়া শেষে একটা বাই প্রোডাক্ট তৈরি হয়, অ্যামোনিয়া, আর এটা কিন্তু শরীরের জন্য সাংঘাতিক বিষাক্ত। তাই শরীরকে সাথে সাথেই এর ব্যবস্থা নিতে হয়। আর এই বিষাক্ত অ্যামোনিয়াকে সামলানোর জন্য আমাদের শরীরে একটা দারুণ সমাধান আছে, যার নাম ইউরিয়া চক্র। এটা লিভারের ভেতরে কাজ করে, অনেকটা রক্তপ্রবাহের জন্য একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মতো। এর কাজ হলো বিষাক্ত অ্যামোনিয়াকে ইউরিয়া নামের একটা অনেক কম ক্ষতিকর যৌগে পাল্টে দেওয়া। এই চক্রের মাধ্যমে শরীর অত্যন্ত দক্ষতার সাথে দুটো নাইট্রোজেন পরমাণুকে একটা মাত্র অণুর মধ্যে প্যাকেজ করে ফেলে, আর সেই অণুটার নামই হল ইউরিয়া। এই ইউরিয়া সহজেই প্রস্রাবের সাথে শরীর থেকে বেরিয়ে যেতে পারে। এভাবেই আমাদের শরীর অ্যামোনিয়ার বিষাক্ত প্রভাব থেকে নিজেকে বাঁচায়। একদিকে যখন নাইট্রোজেনের সমস্যা মেটানো হচ্ছে, তখন অন্যদিকে অ্যামিনো অ্যাসিড থেকে পাওয়া কার্বন স্কেলেটনগুলো কিন্তু বসে নেই। চলুন দেখি এই বাকি অংশগুলো আমাদের শরীরের শক্তি যোগাতে কিভাবে সাহায্য করে। এখানেই আসল মজাটা। এই কার্বন স্কেলেটনগুলো কিন্তু দারুণ ভার্সেটাইল।
কিছু অ্যামিনো অ্যাসিড হলো গ্লুকোজেনিক, মানে তাদের কার্বন স্কেলেটন থেকে গ্লুকোজ তৈরি করা যায়। আবার কিছু আছে কিটোজেনিক, যা থেকে তৈরি হয় কিটোন বডি বা ফ্যাট। আর কিছু অ্যামিনো অ্যাসিড তো দুটো পথেই যেতে পারে, মানে প্রয়োজন অনুযায়ী গ্লুকোজ বা কিটোন বডি দুটোই বানাতে পারে। এটা আমাদের মেটাবলিজমের অসাধারণ দক্ষতার একটা দারুণ উদাহরণ। ভাবা যায় ২০ রকমের আলাদা আলাদা অ্যামিনো অ্যাসিড, অথচ তাদের কার্বন স্কেলেটনগুলো ভেঙে গিয়ে শেষ পর্যন্ত মাত্র কয়েকটা কমন মলিকিউলে পরিণত হচ্ছে। আর এই অণুগুলো সরাসরি সাইট্রিক অ্যাসিড চক্রের মতো প্রধান শক্তি উৎপাদনকারী পথগুলোতে ঢুকে পড়ে। এতক্ষণ তো আমরা দেখলাম সবকিছু কত সুন্দর আর নিখুঁতভাবে কাজ করে, কিন্তু কি হবে যদি জেনেটিক কোনো ত্রুটির কারণে এই জটিল সিস্টেমের কোনো একটা এনজাইম হঠাৎ কাজ করা বন্ধ করে দেয়? প্রথমে চলুন একটা স্বাভাবিক অবস্থা দেখি। ফিনাইল অ্যালানিন নামের একটা অ্যামিনো অ্যাসিড আছে, যেটা একটা এনজাইমের সাহায্যে টাইরোসিনে রূপান্তরিত হয়। আর এই টাইরোসিন আমাদের শরীরের জন্য খুব দরকারি একটা অণু। আর ফিনাইল কিটোনিউরিয়া বা PKU নামের অসুখে ঠিক এই জায়গাতেই সমস্যাটা হয়। ওই নির্দিষ্ট এনজাইমটা কাজ করে না, ফলে ফিনাইল অ্যালানিন টাইরোসিনে রূপান্তরিত হতে পারে না এবং শরীরে জমতে শুরু করে। এই জমে থাকা ফিনাইল অ্যালানিন তখন বিষাক্ত পদার্থ তৈরি করে, যা মস্তিষ্কের মারাত্মক ক্ষতি করতে পারে। এতেই বোঝা যায় এই পথের প্রত্যেকটা ধাপ কতটা জরুরি। তবে ভালো খবর হলো, যেহেতু আমরা এই পথগুলো সম্পর্কে জানি, তাই আমরা কিছু উপায়ও বের করতে পারি। যেমন PKU রোগীদের জন্য এমন একটা ডায়েট তৈরি করা হয় যেখানে ফিনাইল অ্যালানিনের পরিমাণ খুব কম থাকে। এতে শরীরে ওই বিষাক্ত পদার্থগুলো জমার সুযোগই পায় না। এভাবে আমরা জেনেটিক রোগগুলোকে নিয়ন্ত্রণ করতে পারি। সবশেষে একটা প্রশ্ন রেখে যাই। যদি আমাদের শরীর, আমাদের কোষগুলো প্রতি মুহূর্তে নিজেদের পুরনো অংশ ভেঙে নতুন করে তৈরি করতে থাকে, তাহলে আমরা কি আদৌ স্থির? আণবিক স্তরে এই যে একটা অবিরত ভাঙা গড়ার খেলা চলছে, এটা আমাদের নিজেদের অস্তিত্ব নিয়ে কিন্তু একটা গভীর প্রশ্ন তুলে দেয়।